আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যারা আজকের এই ভিডিওটি ইউটিউবে দেখতেছো, ওয়াইস পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে। পাশাপাশি তোমরা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপকে অবশ্যই ফলো এবং লাইক করে আমাদের সাথেই থাকবে। তো আজকে তোমাদের মাঝে হাজির হওয়ার উদ্দেশ্য বরাবর মতোই আরেকটি নতুন অধ্যায়ে নতুন কোনো সমস্যা নিয়ে। আজকে আমরা যে সমস্যাগুলো সমাধানের জন্য আজকের ক্লাসে উপস্থিত হয়েছি, সেই সমস্যাগুলো আমি একটু আমার হাতের বাম পাশে লিখে রেখেছি। যদি আজকে আমরা দেখি যে আমাদের আলোচ্য বিষয় কোন অধ্যায়, কোন চ্যাপ্টার, কি টপিকগুলো, এগুলো সম্পর্কে যদি আমরা প্রথমে জেনে নিই, আমাদের কাছে আজকের ক্লাসের উদ্দেশ্য এবং আজকের ক্লাস সম্পর্কে বিস্তারিত একটা ধারণা হয়ে যাবে। আমরা আজকে পড়াচ্ছি ক্লাস 9 চ্যাপ্টার 1 অনুসন্ধানী বইয়ের বিজ্ঞান। আজকে আমাদের যে সাবজেক্টের নাম সেটা হবে বিজ্ঞান অনুসন্ধানী বই এবং চ্যাপ্টার 1 বল, চাপ ও শক্তি। আজকে আমরা বল, চাপ ও শক্তি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং এটি আজকের ক্লাসটি হলো এই অধ্যায়ের উপরে প্রথম পার্ট। এবং আমাদের আজকে যেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই সকল বিষয়গুলো হলো 1.1। তোমাদের বিজ্ঞান অনুসন্ধান বইটা তোমরা যদি খুলো তাহলে দেখবা এভাবে ভাগ করা আছে। তাহলে আমরা আজকে পড়ব 1.1 নিউটনের প্রথম সূত্র। এবং এই নিউটনের প্রথম সূত্র 1.1 এর মধ্যে আরো দুইটা টপিক রয়েছে। টপিকগুলো হলো 1.1.1 অর্থাৎ স্থিতি ও গতিজড়তা। নিউটনের প্রথম সূত্রের মধ্যেই এই দুটো টপিক অন্তর্ভুক্ত এবং অন্য আরেকটি টপিকটা হলো নিউটনের সূত্র, সংজ্ঞা ও ব্যাখ্যা, যেটা 1.1.2 এ রয়েছে। তো চলো আজকে আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরুর আগে তোমাদের একটা বই সম্পর্কে একটা ধারণা নিতে হবে, যেটা 1687 খ্রিস্টাব্দে 1687 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এটা কি হয়েছিল, উন্মুক্ত হয়েছিল, অর্থাৎ বের হয়েছিল, প্রকাশিত হয়েছে। যে বইটির নাম হলো ফিলোসফিয়া। এবার প্রশ্ন জাগতে পারে, স্যার এই বইটি কি বা এই বইটিতে কি সম্পর্কে আছে? আমরা সকলেই যারা বর্তমানে ক্লাস 9-এ আছি এবং যারা পূর্বের ক্লাসও আছি, সকলে একটা মজার ঘটনা এবং একজন বিজ্ঞানীর নাম জানি। সেটা হলো স্যার আইজ্যাক নিউটন। এবং যে ঘটনাটি সেটা হলো যে মাথায় আপেল পড়ার ঘটনা। আমরা সকলেই কম বেশি জানি যে কোনো এক বিজ্ঞানী ছিলেন যে আপেল গাছের নিচে বসেছিল এবং তার মাথায় টুক করে কি একটা আপেল পড়েছে। যদিও এই গল্পটির মানে সঠিক কোনো ভিত্তি বা তথ্য কোথাও একদম শিওরভাবে পাওয়া যায় না, তবে এই জিনিসটাকে এক হিসাবে মানে কি বলা যায় এটারে, যে আমরা এটা ধরে নিই বা এটা আমরা নিউটনের অভিকর্ষ ত্বরণ ব্যাখ্যা করতে গেলে কি আমরা এই জিনিসটাকে বা এই উদাহরণটাকে কি সামনে টেনে আনি। তো এই স্যার আইজ্যাক নিউটন 3টি সূত্র প্রদান করেছিল, যেটাকে আমরা বলি গতির 3টি সূত্র। এই 3টি সূত্র আজকে আমরা আলোচনা করব না, আজকে আমরা শুধুমাত্র প্রথম সূত্রটি আলোচনা করব এবং ক্রমাগতভাবে এই অধ্যায়ের উপরে আরো ভিডিও আসবে এবং এই ভিডিওগুলোতে বিস্তারিত বাকি 2টা সূত্র অনুযায়ী আলোচনা করা হবে। এখন আমরা একটু দেখব যে স্যার আইজ্যাক নিউটন তার প্রথম গতির সূত্রটিতে কি বলেছিল, বা স্যার আইজ্যাক নিউটনের প্রথম গতির সূত্রটি কিরকম ছিল। যদি আমরা প্রথম সূত্রটিকে একটু স্যার আইজ্যাক নিউটনের প্রথম সূত্রকে একটু ব্যাখ্যা করতে চাই বা বলতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি, বাহ্যিক কোনো বল প্রযুক্ত হলে, অর্থাৎ বাহ্যিকভাবে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে, যদি এরকম হয় যে বাহ্যিক বল প্রয়োগ, বাহ্যিক বল জিনিসটা কি, বাহির থেকে কোনো বল, বাহ্যিক মানে বাহির, হ্যাঁ আমি একটা কোনো বস্তুর উপর বাহির থেকে বল প্রয়োগ করলাম,
ধরে নেই যে একটা বল, একটা ফুটবল লাথি দিয়েছে, ফুটবলটা আপন গতিতে কি গড়াচ্ছে, মাঠের মধ্যে গড়াতে গড়াতে গোল পোস্টের দিকে যাচ্ছে। এখন আরেকটা প্লেয়ার আইসা যদি ওই বলটাকে কি আবার একটা লাথি মারে বা আবার একটা কি করে বল প্রয়োগ করে, তখন কি বলটার থেকে একটা বাহ্যিক বল আসলো। তো নিউটন স্যার যেটা বলেছিলেন, উনি বলেছিলেন বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর গতিশীল থাকবে। যদি আমরা এই সূত্রটিকে আবার একটু বলি, আবার একটু আস্তে এবং মনোযোগ সহকারে তোমরা যদি শুনো, তাহলে বিষয়টা তোমাদের মাঝে খুবই কি হবে, পরিষ্কার হবে। এই সূত্রটি তোমাদের বইয়ে দেওয়া আছে, তাও তোমরা যদি শুনো, দেখা যায় যে কোনো কিছু দেখা আর থেকে একটা ইফেক্টিভ কাজ করে, যে আমি এই জিনিসটাকে দেখে শিখলাম, হ্যাঁ মনে আছে। পাশাপাশি তোমার যদি একটা কথা 2-3 বার শোনা হয়, ওইটাও কিন্তু তোমার ব্রেনে একটা কি ইফেক্ট তৈরি করে, যেটা মনে রাখার জন্য পরবর্তীতে অনেকটা কাজে দেয়। তো আমরা যদি আবার বলি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে। এটা ছিল স্যার আইজ্যাক নিউটনের প্রথম সূত্র, যেটা আমরা কি আলোচনা করলাম। আমি যদি তোমাদের সামনে সূত্রটাকে একটু সহজে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা এরকম বলতে পারি, এই যে যে একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি একটা বাহির থেকে কি বল প্রয়োগ করলাম, যেটা এক বল ফোর্স, একটা বাইরে থেকে বল প্রয়োগ করছি। এখন কোন কারণে যদি সামহাউ এই বলটা আমরা কি করলাম, প্রয়োগ করব না, এই বাহ্যিক বা বাইরে থেকে আমরা কোনো বল প্রয়োগ করব না, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে এই বস্তুটা এখানে যে আছে জড়তার কারণ, জড়তার বিষয়টা আমরা একটু পরে আসতেছি, এই বস্তুটা যে এইখানে স্থির আছে, এই বস্তুটা সারা জীবন এখানে কি থাকবে, স্থির অবস্থায় থাকবে। এটা কখনো কি হবে না, মুভ বা আগাবে না এবং পিছাবেও না। এই গেল একটা বিষয়। তারপরে যে বিষয়টা আসে সেটা হলো, এখন এই বস্তুটা যদি গতিশীল হয়, স্থির না হয়ে, এই বস্তুটা যদি এরকম হয় যে এই বস্তুটা এখন গতিশীল, অর্থাৎ এই বস্তুটা এখন কি মুভিং করতেছে, মুভিং অবজেক্ট বা মুভ করতেছে, তাহলে দেখা যাবে যে এই বস্তুটা চিরকাল এই মুভিং বা এই মুভ পর্যায়ে থাকবে, অর্থাৎ সে কি চিরকাল চলতেই থাকবে। বিষয়টা স্যার আইজ্যাক নিউটন এভাবে ব্যাখ্যা করছিল। এবং এই যে তার পথ, এটা কোন বরাবর হবে, এটা অবশ্যই মাস্ট বি সরলরেখা বরাবর হবে। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র বা স্যার আইজ্যাক নিউটনের যে প্রথম সূত্র, এই বিষয়টা সম্পর্কে জানলাম। এবার আমাদের পরবর্তী যে টপিকটা বা ব্যাখ্যাটা আসে সেটা হলো স্থিতি ও গতি জড়তা, অর্থাৎ স্থিতি জড়তা, গতি জড়তা, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা এই পর্যায়ে এখন স্থিতি জড়তা এবং গতি জড়তা সম্পর্কে জানব। এই স্থিতি জড়তা এবং গতি জড়তা জানার পূর্বে আমাদের জড়তা সম্পর্কে আমাদের ভালো জ্ঞান আছে কিনা সেই বিষয়টাকে আমাদের আগে খেয়াল করতে হবে। যদি এরকম প্রশ্ন আসে যে স্থিতি জড়তা এবং গতি জড়তা, সেগুলো পরের প্রশ্ন। আগে আসবে জড়তা কাকে বলে, জড়তা জিনিসটা কি। আগে সর্বপ্রথম আমি জড়তার সংজ্ঞা দিব, তারপরে আমি স্থিতি জড়তা এবং গতি জড়তা কাকে বলে ওইটা নিয়ে একটু আলোচনা করব। এবার যদি আমরা জড়তার সংজ্ঞা দিতে যাই, তাহলে আমরা বলতে পারবো এইভাবে যে জড়তা কাকে বলে, জড়তা কি জিনিস। উত্তর হবে এভাবে, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, বা যে অবস্থায় রাখতে চায়, অর্থাৎ এই অবস্থা কি করতে রাখে, বজায় রাখতে চায়, এই অবস্থা কি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে আমরা কি বলতে পারি, জড়তা বলতে পারি। আমি যদি আবার একটু বলি, বস্তু যে অবস্থায় আছে চিরকাল
সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে আমরা কি বলতে পারি? জড়তা বলতে পারি। এবার জড়তাকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হলো স্থিতি জড়তা এবং অপরটি হলো গতি জড়তা। এবার স্থিতি জড়তা এবং গতি জড়তার বিষয়টা যদি আমরা একটু দেখি, যে স্থিতি জড়তা কাকে বলে বা স্থিতি জড়তা কি জিনিস? যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চায় তাকে স্থিতি জড়তা বলে। যেই ধর্মের জন্য স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চায় সেইকে বা তাকে কি স্থিতি জড়তা বলে। এখন আমি ধরে নেই এইখানে একটা বস্তু স্থির, একটা বস্তু কি আছে? স্থির আছে। এবার এই স্থির বা এই যে স্থির অবস্থা আছে একটা বস্তু, এই জিনিসটাকে আমরা বলি যে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানে পরিবর্তন না হয় তাহলে আমরা তাকে কি বলি? স্থির বলি। এবং কোন বস্তু স্থির আছে, এই যে যে ধর্ম, একটা বস্তু স্থির আছে, এই স্থির থাকার যে ধর্মটি তাকে আমরা কি বলি? স্থিতি বলি। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা বস্তু যদি স্থির থাকে অর্থাৎ পারিপার্শ্বিকের সাপেক্ষে, এখানে ধরো একটা গাছ আছে, এই গাছটার সাপেক্ষে এই বস্তুটা কি আছে? এক জায়গায় অবস্থান করছে, অর্থাৎ এই গাছের সাপেক্ষে এই বস্তুটি ডানে বামে উপরে নিচে সামনে পিছনে কোনো পরিমাণ অবস্থানে পরিবর্তন হয় নাই, তাহলেই তো আমরা এই বস্তুটাকে কি বলতে পারি? খুব সহজভাবে স্থির বলতে পারি। এবার আসো, এই যে যে বস্তুটি স্থির আছে যে ধর্মের জন্য, যে কারণে, এই জিনিসটাকে আমরা কি বলি? স্থিতি বলি। আশা করি তোমরা স্থিতি জড়তা খুব সাধারণভাবে বুঝে গেছো, খুব ভালোভাবে বুঝে গেছো। এই পর্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো গতি জড়তা। এই পর্যায়ে আলোচনার বিষয় হলো যে স্থিতি জড়তা ও গতি জড়তা। এই জড়তা জিনিসটা কি, বা আমরা প্র্যাকটিক্যালে আমাদের দৈনন্দিন জীবনে এই জড়তাটাকে আমরা কিভাবে বুঝতে পারবো, উপস্থাপন করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে একটু কি আমরা আজকে আলোচনা করব। তো আমরা একটা জিনিস দেখি, একটা ঘটনা আমরা সবাই কম বেশি আমাদের লাইফে কি দেখে এসেছি। ধরো এখানে একটা রাস্তা, রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে ছোট, একটা ছোট কি গাড়ি এদিক বরাবর যাচ্ছে। তখন দেখা যায় একটা জিনিস এরকম হয় যে এই গাড়িটা যখন স্থির থাকে অর্থাৎ এক জায়গায় দাঁড়ায় থাকে, তখন এর মধ্যে কোনো কি বলের প্রভাব হয় না, বা এর মধ্যে কোনো আলাদা তুমি কোনো কি পাবা না, অনুভূতি বুঝতে পারবা না। যখন গাড়িটা আস্তে আস্তে যাত্রা শুরু করে তখনও কিন্তু তুমি কি এই জড়তার বিষয় এটা ফিল করতে পারবে না। এটার মূল বা প্রধান কারণ হলো এরকম যে গাড়িটা যখন স্থির থেকে আস্তে আস্তে, বা আমরা গাড়ির ক্ষেত্রে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে এরকম গাড়িটা যখন যাত্রা শুরু করে সেটা কিন্তু খুবই আস্তে বা ধীর গতিতে যাত্রা শুরু করে। আমি আজকে যেই সালে ভিডিওটা করছি সেটা হলো 2024 সাল খ্রিস্টাব্দতে, 2024 খ্রিস্টাব্দ চলতেছে। তো এই 2024 সালে অলরেডি মেট্রো রেল বাংলাদেশে চালু হয়ে গেছে। এবং মেট্রো রেলে তোমরা যারা ভ্রমণ করেছো, আমি ধরে নিলাম ম্যাক্সিমাম ভ্রমণ করেছো, অথবা অনেকেই করো নাই। যারা ভ্রমণ করো নাই তারা ভবিষ্যতে করবে, এবং যারা বর্তমানে ভ্রমণ করেছো তারা দেখবে যে মেট্রো রেলে প্রতিটি স্টেশনে যখন ট্রেনটা থামায়, হ্যাঁ সেটা অল্প কিছু হয়তো 1 মিনিট বা 30 সেকেন্ডের জন্য ট্রেনটা যখন থামায় তখন লোক উঠে এবং নামে। এটা বিষয় না, বিষয় হলো যখন ট্রেনটা ওই থামার পর থেকে আবার যাত্রা শুরু করে
তখন তুমি যদি ট্রেনটা যেই দিক মুখে যাচ্ছে তুমি যদি ওই দিক বরাবর তাকায় থাকো, তখন মনে হবে তুমি একটু পিছনে চলে যেতেছো। কেউ তোমার পিছন থেকে মনে হবে তোমার বডি সামনে, কিন্তু তোমার হার্ট, কলিজা, তারপরে হৃৎপিণ্ড যা আছে সব পিছনে চলে যেতেছে, এরকম একটা অনুভূতি কাজ করে। যে তোমার ব্রেনে এরকম একটা অনুভূতি হবে যে তোমার বডিটা সামনে আসছে, তুমি হঠাৎ কি পিছনে একটা আকর্ষণ বল অনুভব করছো, বা কি কেউ তোমাকে পিছনে কোনো একটা নির্দিষ্ট আকর্ষণ দ্বারা টানতেছে, এরকম একটা কি হয় তোমাদের অনুভূতি হয়। এখন বিষয়টা হলো এরকম যে এই জিনিসটা কেন হয়, মূলত এটা হয় জড়তার কারণে। কারণ মেট্রো রেলে যখন এক স্টেশন থেকে অন্য স্টেশনের জন্য যাত্রা শুরু করে, তখন ট্রেনটা কিন্তু আস্তে আস্তে গতি তার বাড়ায় না, একই স্পিডে, মানে একটা নির্দিষ্ট স্পিডে ট্রেনটা কি তার গতিটা বৃদ্ধি করে। অর্থাৎ ট্রেনটা একটা দূর দ্রুত ধরি আমি, ট্রেনটা প্রথমে 5 কিলোমিটার পার আওয়ার, তারপরে 10 কিলোমিটার পার আওয়ার, তারপর 15 কিলোমিটার, এভাবে কিন্তু তার কি গতি বাড়ায় না। হ্যাঁ, যদি ট্রেনটা 40 কিলোমিটার পার আওয়ারে চলে, একদম শুরু থেকে কি 40 কিলোমিটারে একটা যাওয়ার প্রবণতা থাকে, তখন তুমি যেহেতু কিছুক্ষণের জন্য স্থির ছিলা, তখন তোমার মনে হয় কি কেউ তোমাকে পিছন দিকে কি টানতেছে, তুমি পিছন দিকে চলে যাবে, এরকম একটা কি হয় অনুভূতি তোমাদের মধ্যে হয়। তো এই বিষয়টা হলো কি জড়তা। আবার যদি এরকম হয় তুমি একটা চলন্ত গাড়ি অথবা তুমি একটা চলন্ত কোনো বস্তুতে রয়েছো, এই পর্যায়ে তুমি হঠাৎ কি করলে, ব্রেক করলে, এই সময় তোমার মধ্যে যে জড়তা কাজ করে হলো গতি জড়তা। কারণ কি, কারণ তুমি এতক্ষণ কি ছিলে, গতিশীল ছিলে। ধরো তুমি বাস, কোনো বাইক, রিক্সা, সিএনজি, যে কোনো কিছু হইতে পারে, তুমি বসে আসছো মানে তুমি গতিশীল ছিলে, অথবা তুমি দৌড়াচ্ছ, হ্যাঁ তুমি দৌড়াইতেছো, তখনও কি তোমার বডিটা কি করতেছে, পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করতেছে। অর্থাৎ তুমি যখন কি গতিশীল আছো বা গতি জড়তায় আছো, এখন তুমি যদি হঠাৎ করে তুমি দৌড়াচ্ছ দৌড়াচ্ছ, হঠাৎ করে সামনে যদি কোনো বাধা পাও বা কাউরে দেখো, তোমার কিন্তু নিজের থামানোর জন্য কিছু সময় প্রয়োজন, কিছু দূরত্ব প্রয়োজন। ধরো তুমি তুমি ধরো এই অবস্থানে আছো, এ থেকে বি পর্যন্ত একটা অংশ, তুমি ধরো এই অবস্থানে আছো, ধরে নাও তুমি এই অবস্থানে আছো। এখন তোমার গন্তব্যস্থল এ থেকে বি, কিন্তু মাঝ বরাবর তুমি সি অবস্থানে, অর্থাৎ এখানে এটা কি বাধা তুমি লক্ষ্য করলে। এখন তুমি কিন্তু থামার জন্য কি, এখানে যখন এসে দেখলা বাধা, তুমি যখন এখানে ব্রেক করবা, হয়তো তোমার থামতে থামতে কিছু দূর, হয়তো এই পর্যন্ত তোমার কি সময় লাগবে, বা তোমার কোনো একটা দূরত্ব অতিক্রম করতে হবে, অন্যথায় কি তুমি থামতে পারবে না। তাহলে যখন তুমি দৌড়াচ্ছিলা, তখন তোমার মধ্যে গতি জড়তা ছিল, গতি জড়তা। এই গতি জড়তা থাকার কারণে তুমি কিছু দূর কি দৌড়াইতে দৌড়াইতে গিয়েছিলে। তো এই যে যখন তুমি থামতে চাবা, তুমি যদি হঠাৎ করে মানে নিজেকে থামাইতে চাও, হয়তো তোমার কিছুকে ধরে অথবা মানে কোন একটা সাহায্য নিয়ে তোমাকে থামতে হবে। আর এভাবে হঠাৎ করলে তুমি কি মুখ থুবড়ে পড়ে যাবে, এরকম একটা কি অপরচুনিটি বা সুযোগ থাকে, মানে পড়ে যাওয়া। আশা করি আমরা জড়তা বিষয়টা বুঝছি, যে একটা বস্তু যেভাবে আছে, যে বস্তুটি স্থির আছে সেই স্থিরই থাকতে যাবে। হঠাৎ করে তুমি যদি তাকে গতিশীল করতে চাও, তাহলে তার মধ্যে একটা কি আহ প্রকৃতিক বিরুদ্ধে, বা যেটা কি আমরা বলি না প্রাকৃতিক নিয়ম, এর বিরুদ্ধে যে কাজটা হয় বা এর বিরুদ্ধে যে ঘটনাগুলো হয়, এরকম কি তুমি বস্তুটার মধ্যে লক্ষ্য করতে পারবে। এই পর্যায়ে আমরা নিউটনের প্রথম সূত্র, আমরা প্রথম যে টপিক শিখলাম যে স্থিতি জড়তা, গতি জড়তা, এই টপিকটাও কি আমরা পড়েছি অলরেডি। এই পর্যায়ে আমরা নিউটনের প্রথম সূত্রের সংজ্ঞা ও ব্যাখ্যা দিব। তো আমরা যদি এখন নিউটনের প্রথম সূত্র সংজ্ঞা ও ব্যাখ্যা এই জিনিসটা দেখতে চাই, তাহলে আমরা আমাদের প্রথমত একজন বিজ্ঞানীর নাম, একজন নয় অ্যাকচুয়ালি দুইজন বিজ্ঞানীর নাম নিতে হবে, এবং যারা খুব প্রসিদ্ধ এবং যাদের চেনে না এরকম বলো মানুষ, স্টুডেন্ট খুব কমই আছে। তার মধ্যে একজন হলেন অ্যারিস্টটল। তো উনি মূলত একজন গণিতবিদ এবং দার্শনিক ছিলেন। যেহেতু অ্যারিস্টটলের সময়কালে অনেক আধুনিক
প্রযুক্তি কিংবা অনেক এরকম কি বলো এটাকে যে সুযোগ সুবিধা ছিল না, যার কারণে কি উনি অনেকটা দর্শনবিদ্যা এবং গণিত বিদ্যা নিয়ে কি বেশি চর্চা করতেন। তো অ্যারিস্টটলের কিছু ধারণা ছিল এরকম যে উনি এরকম বলেছিল যে নিউটনের যে আমরা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রগুলো দেখি, আসলে বিষয়গুলা নিউটন এগুলা যে একদম নিজে থেকে সম্পূর্ণ আবিষ্কার করেছিলেন এরকমটা না বিষয়। দেখা গেছে যে নিউটনের এই সূত্রগুলো ছিল কি মডিফাই করা, অ্যারিস্টটল এবং গ্যালিলিওর কাছ থেকে কি কিছুটা মডিফাই করা ছিল এই বিজ্ঞানী নিউটনের সূত্রগুলো। তো আমরা যদি একটা বিষয় দেখি সেটা হলো কোনো বস্তুকে স্থির থাকাকে, কোনো বস্তু যখন স্থির থাকে এই অবস্থাটাকে অ্যারিস্টটল এটাকে বস্তুটির কি বলেছিল? অ্যারিস্টটল এই স্থির থাকাকে বা কোনো বস্তুকে যে স্থির হয়ে যাওয়ার প্রবণতা, এটাকে ওই বস্তুর ন্যাচারাল ধর্ম অর্থাৎ তার প্রাকৃতিক নিয়ম বা ধর্ম হিসেবে কি অ্যারিস্টটল এটাকে আখ্যায়িত করেছিল। কিভাবে আখ্যায়িত করেছিল? ওনার কাছে মনে হয়তো এরকম যে বাহ্যিক যে বল এটা প্রয়োগ না করলে কোনো বস্তু কখনোই কি হবে না, চলমান হবে না, বস্তুটা আবার স্থির হবে। এরকম আমরা কয়েকটা উদাহরণ, যেহেতু উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করতেন না, উনি যেসব সকল জিনিসগুলো দেখতেন তার নিজের চোখে যেগুলো দেখতেন পর্যবেক্ষণ করতেন ওগুলাই তিনি কি ওগুলোর উপরে তিনি মানে কিছু কাজ করে, কিছু গবেষণা করে কি তিনি একটা উক্তি বা কোনো একটা কিছু কি বলে দিতেন যে এই জিনিসটা এরকম না এরকম। যেরকম ওনার কাছে এরকম মনে হয়েছিল যে একটা জিনিস, একটা যখন বল আমি মাটিতে কি করব, গড়িয়ে দিব, অথবা এরকম কিছু জিনিস যে গোল যেটা আমরা মাটিতে কি করলাম ঘুরিয়ে দিলাম, বা একটা ফুটবলকে আমরা লাথি মারলাম, তখন এই ফুটবলটা কিন্তু ঘুরবে। এবং তুমি যদি কন্টিনিউয়াসলি এই ফুটবলটার উপরে কোনো প্রকার বল প্রয়োগ না করো তাহলে ফুটবলটা কি এক পর্যায়ে থেমে যাবে। তুমি স্বাভাবিক চিন্তা করো, একটা বলকে তুমি মাটিতে যখন ছুঁড়ে মারবে তখন এই বলটা কিছু দূর যাওয়ার পরে কি থেমে যাবে। কিন্তু কন্টিনিউয়াসলি তুমি যখন ওই বলটা ধরো ফুটবলটাকে উপরে তুমি যখন পা দিয়ে ধাক্কা দিবে অথবা লাথি দিবে, তখন দেখবে এই ফুটবলটা কিন্তু অনেক দূর পর্যন্ত কি গড়িয়ে যাচ্ছে। তো অ্যারিস্টটল এরকমই ছিল, মানে কিছু ধারণা, যেমন একটা মানুষ যখন চলবে তার কিন্তু কি শক্তির প্রয়োজন, একটা গাড়ি যখন চালানো হবে তার কি প্রয়োজন, জ্বালানির প্রয়োজন, বাইরে থেকে বল দেওয়া প্রয়োজন, সেটা গরুর গাড়ি হোক যেটা গরুর মাধ্যমে কি আমরা বল দিই বা কোনো ফোর্স দিই। অ্যারিস্টটল বিষয়টা বলছিল যে একটা বস্তু বা কোনো বস্তু প্রাকৃতিক নিয়ম, সে চলবে চলবে এবং কি এক পর্যায়ে থেমে যাবে, আর এই স্থির থাকাটাই কি কোনো বস্তু প্রাকৃতিক নিয়ম। পরবর্তীতে বিজ্ঞানী নিউটন এবং এই বললেন যে এখানে আরেকটা বিষয়, যে আমি যে বাহ্যিক থেকে বল প্রয়োগ করবো এটা কিভাবে বুঝবো, একটা বস্তু স্থির না চলমান এটাও বা কিভাবে বুঝবো, যেহেতু এই পুরো পৃথিবীটাই কি ঘূর্ণায়মান, আমাদের এই পুরো পৃথিবীটাই কি ঘূর্ণায়মান। এখন এই পুরো পৃথিবী যখন ঘূর্ণায়মান হয় তখন আমি কিভাবে বুঝবো এই বস্তুর উপর বাহ্যিক কিভাবে বল প্রয়োগ করতেছে, এই বস্তুটা কি আসলে কি, যেহেতু পৃথিবী ঘূর্ণায়মান অর্থাৎ পৃথিবীর মধ্যে আমরা সকলেই তো কি ঘূর্ণায়মান আছি। হ্যাঁ, যেমন আমার সাপেক্ষে আমার হোয়াইট বোর্ড, আমিও পৃথিবীর মধ্যে, এই হোয়াইট বোর্ডটাও পৃথিবীর মধ্যে, এই মার্কারটাও কোথার মধ্যে রয়েছে, পৃথিবীর মধ্যে রয়েছে। তো আমি ঘূর্ণায়মান হলে মার্কারটাও ঘূর্ণায়মান, এই মার্কারটা ঘূর্ণায়মান হলে এই বোর্ডটাও ঘূর্ণায়মান, এই সকল কিছু কি ঘূর্ণায়মান অবস্থায় আছে। তাহলে আমরা বুঝতে পারি এই সকল কিছু যেহেতু ঘূর্ণায়মান আছে, তাহলে এই সব কিছুই কি আসলে কোনোটাই স্থির নয়, এই পৃথিবীর সাথে সকলে কি ঘূর্ণায়মান। তারপর আমরা কিভাবে বুঝবো যে একটা বস্তু বা কোনো একটা কিছু যে আদৌ কি স্থির না চলমান, এটা কিভাবে বুঝবো? এর জন্য আমাদের একটা বিষয় প্রয়োজন, সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, মূলত এই প্রসঙ্গ কাঠামোর সাহায্যে আমরা বুঝতে পারবো যে একটা বস্তু প্রকৃত অর্থে কি চলমান নাকি প্রকৃত অর্থে কি স্থির, এই জিনিসটাকে আমরা বুঝতে পারবো। ধরো তুমি এখানে অবস্থান করছো এবং এখানে কি আছে, একটা গাছ রয়েছে,
এ পর্যায়ে তুমি যে তো স্থির আছো, এই জিনিসটা তুমি বুঝবা কিভাবে? এই জিনিসটা বুঝতে হলে তোমার এই গাছটা দিকে কি করতে হবে, লক্ষ্য করতে হবে, এবং এই গাছের মাধ্যমে তুমি লক্ষ্য করে কি বুঝতে পারবে বিষয়টা। এখন গাছ তো আমরা জানি যে একটা গাছ বা একটা বৃক্ষ বা এই জাতীয় যে সকল জিনিসগুলো আছে, এগুলা আমরা যখন কোনো জায়গায় স্থাপন করি, আমরা কোথাও যদি এটা স্থাপন করি, ওই অংশটা কি, এটা কি থাকে, স্থির অবস্থা থাকে। একটা মাটিতে আমরা জানি যে একটা মাটিতে একটা গাছ কখনো চলাফেরা করতে পারে না। মাটির উপর দাঁড়ানো বিভিন্ন অট্টালিকা, বিল্ডিং, এগুলো কখনো কি চলাফেরা করতে পারে না। তারপর একটা একটা জায়গায় একটা মাঠ আছে, একটা জায়গায় একটা খেলার মাঠ আছে, একটা জায়গায় একটা মসজিদ আছে, একটা জায়গায় একটা স্কুল আছে। এই জিনিসগুলো কখনোই কি অবজেক্ট, এই অবজেক্ট গুলা কখনোই মুভিং করে না, অর্থাৎ এগুলো মুভিং বল অবজেক্ট না, অর্থাৎ এগুলো কি চলাফেরা করতে পারে না। তাহলে তুমি যদি একটা নির্দিষ্ট গাছকে ধরে নাও যে এই গাছটা বা এই আম গাছটা এই বট গাছের সাপেক্ষে আমি কি আদৌ স্থির আছে কিনা বা চলমান আছে, তুমি বুঝতে পারবে। এখন তোমার এরকম করা হলো যে জাপানে বুলেট ট্রেন, হ্যাঁ তোমরা মোটামুটি যারা জাপানে দেখছো ভিডিও, এছাড়াও প্লেনে যখন মানুষ উঠে, তখন তুমি যদি প্লেনে যখন তুমি উঠো, যারা উঠো নাই বা যারা উঠেছো তারা খুব সহজে বুঝতে পারবে, এবং যারা উঠো নাই তারা জাস্ট একটু ভাবো যে তুমি যে রুমটাতে আসো, তুমি যে কক্ষতে আসো, তুমি যে বাসায় আসো, এই বাসাটা আদৌ কি স্থির বা চলমান, তুমি কিভাবে বুঝতেছো? কারণ তোমার চোখ আছে, তুমি কি প্রাকৃতিক সাপেক্ষে কোন একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নিজেকে তুলনা করছো। একটা প্লেনের মধ্যে দেখা যায় যে চারপাশে ছোট ছোট জানালা মতো কিছু থাকে, এবং পুরো প্লেনে আর কিছুই থাকে না। যখন প্লেনটা টেক অফ করে এবং আকাশে এটা অবস্থান করে, তখন তুমি যদি জানালা দিয়ে তাকাও যে টেক অফ করার সময় তুমি দেখবে চারপাশের অবজেক্ট গুলো পিছনে চলে যাচ্ছে। তখন তুমি বুঝতে পারবা তুমি কি আসলে আদৌ গতিশীল। কিন্তু যদি এরকম হয়, যে কিরকম স্যার, যদি এরকম হয় যে আশেপাশের গাছগুলা বা কিছুই তুমি দেখতেছো না, প্লেনটা টেক অফ করার পরে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে একটা গতির মধ্যে লক হয়ে গেছে। আমি ধরলাম প্লেনটা 2000 ফিট উচ্চতা আছে, 1500 ফিট উচ্চতা আসার পরে এই প্লেনটা কত 500-600 কিলোমিটার/আওয়ারে চলতেছে। এই যে 600 কিলোমিটার/আওয়ারে যখন স্পিডটা লক হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট উচ্চতা থাকবে, তখন যদি চারপাশে প্লেনের জানালাগুলো অফ করে দেওয়া হয়, তখন তুমি কিন্তু চারপাশে কিছুই দেখতে পারতেছো। ধরো তুমি কি চারপাশে কোনো জানালাই দেখতেছো, তোমার পাশে শীতে যে যাকে দেখবা তুমি, সেও কি তোমার সাথে এই 600 কিলোমিটার/আওয়ারে 1500 ফিটে উঠছে, তোমার সামনে পিছনে ডানে বামে যারাই আছে, হ্যাঁ সবাই কি এই 600 কিলোমিটার বেগ নিয়ে প্রতি ঘন্টায়, হ্যাঁ 1500 ফিট উচ্চতা কি উঠছে। তখন তুমি কিন্তু বুঝতে পারবে না তুমি কি আদৌ কি গতিশীল নাকি স্থির। হ্যাঁ এভাবে বোঝা যাবে, যে স্পিড মিটার আছে, বিভিন্ন ধরনের জিনিস, এগুলা কি তুমি বুঝতে পারবা যে তুমি আদৌ কি স্থির। কিন্তু কিন্তু প্রকৃতপক্ষে তুমি যদি চোখ অফ করে রাখো, অথবা তুমি যদি হাতে মোবাইল বা মনিটর স্ক্রিন বা তুমি আশেপাশে দেখছো, তুমি কিন্তু তখন বুঝতে পারবে না তুমি কি আদৌ কি গতিশীল আছো নাকি স্থির আছো। কিন্তু তুমি যখন জানালা দিয়ে তাকাবা, দেখবে নিচে ওই দূরে দেখা যায় কি একটা নদী, ওই দূরে দেখা যায় বড় একটা মিনার বা এরকম কিছু একটা অবজেক্ট বা বড় একটা কিছু, তখন তুমি বুঝতে পারবে যে যে না ওইটার সাপেক্ষে তুমি কি আগাচ্ছ। এই যে যে আমরা যখন দেখি, তখন আমরা এখানে কি বুঝতে পারি যে ওই ব্রিজটা, ওই টাওয়ারটা বা ওই নদীটা আমরা তখন কি ধরে নিই, প্রসঙ্গ কাঠামো ধরে নিই যে ওইটা স্থির আছে এবং ওইটার সাপেক্ষে আমি কি আছে, গতিশীল আছে। এখন যদি এরকম হয় যে তুমি এবং তোমার বন্ধু সবাই মিলে বা তোমাদের স্কুল থেকে একটা পিকনিকের আয়োজন করা হলো, এই পর্যায়ে পিকনিকে যাওয়ার পর্যায়ে যে অনেকগুলা বাস আছে, কিন্তু তুমি এবং তোমার বন্ধু, তুমি ধরো 1 নাম্বার বাসে উঠেছো এবং তোমার যে প্রিয় বন্ধু ও কি তোমার সাথে উঠতে পারেনি, সে উঠেছে আবার কি 2য় নাম্বার বাসে। এখন এরকম হলো যে তোমরা যে জায়গার উদ্দেশ্যে রওনা দিবা, এই যাওয়ার জায়গার পরে বড় একটা রাস্তা আসলো, যেটাকে আমরা হাইওয়ে রোড বলি। ধরো তুমি ওখানে উঠলা, এখন দেখা যাবে যে তোমার বাস এবং ওই বাসটা দুইটা কি একই গতিতে চলছে। এখন তুমি যদি তোমার বন্ধুর দিকে তাকাও, তুমি কিন্তু কখনোই বুঝবা না যে কি তুমি কি আদৌ গতিশীল বা তোমার বন্ধুকে আদৌ গতিশীল। কেন? কারণ দুইটা বাসে কি একই গতিতে পাশাপাশি যাচ্ছে। হ্যাঁ ধরো এই একটা বাস, ধরে নাও এটা একটা বাস, এটা একটা বাস, যখন এই দুইটা এই যে একই সাথে যায়, তুমি যদি জানালা দিয়ে এক বন্ধু এবং অন্য বন্ধুকে দিকে তাকাও, দেখবা দুজনে একই গতিতে যাচ্ছ। এক্ষেত্রে তুমি বুঝবা না তুমি কি আদৌ গতিশীল আছো নাকি স্থির আছো। কিন্তু তুমি যখন বাসের জানালা দিয়ে অন্য একটা গাছ বা স্থির কোন একটা মানুষ
স্থির কোন একটা দোকান, এগুলোর সাথে তুমি নিজেকে কম্পেয়ার করবা, তখন কি এই প্রসঙ্গ কাঠামোটা আসবে। এবার তুমি বুঝতে পারবা কি তুমি আদৌ কি স্থির না গতিশীল। তো নিউটন যে বিষয়টা এরিস্টটল এবং গ্যালিলিও থেকে যে বিষয়টা তোমার একটু সংশোধন করেছে, সেগুলো হলো যে এই প্রসঙ্গ কাঠামো সম্পর্কে। হ্যাঁ, প্রসঙ্গ কাঠামো এরিস্টটল বলেছিল যে এই পৃথিবী কিন্তু কি গতিশীল নয়, পৃথিবী স্থির। এরিস্টটল এখানে কি করেছিল, কিছু ভুল করেছিল আসলে। এখন যদি এরকম হয়, আমি ধরে নেই ধরে নাও এটা একটা কি ট্রাক, হ্যাঁ ধরে নাও এটা লরি বা ট্রাক টাইপ কিছু। এখন তুমি কিন্তু এখানে অবস্থান করছো, ধরো এখানে একটা বক্স রাখা আছে, কি রাখা আছে, একটা বক্স রাখা আছে, এবং তুমি এখানে অবস্থান করছো। ধরে নাও তুমি এখানে কি অবস্থান করছো। এখন যদি এরকম হলো যে গাড়িটা যখন চলতেছে তখন এই বক্সটা কি বাধা হয়নি, যেহেতু ছোট একটা বক্স বা মাঝারি সাইজের একটা বক্স থাকে, এটা কি আমার বাধার প্রয়োজন নেই। এখন গাড়িটা কিন্তু কি চলতেছে। এখন একটু খেয়াল করো যে গাড়িটা চলতেছে, চলার পথে হঠাৎ কি করলো, এটা থেমে গেল, ব্রেক করলো। তখন ব্রেক করার পরে তুমিও কিন্তু গাড়িটার মধ্যে আসো, তখন তুমি দেখলা যেহেতু বক্সটা কি নেই, বাধা নেই। যখন গাড়িটা হঠাৎ ব্রেক করলো, সামনে একটা বড় বাধার দেখতে পারলো, এখানে কি একটা বাধার দেখতে পেয়ে কি গাড়িটা লরিটা কি ব্রেক করলো ড্রাইভার সাহেব। এখন দেখবা যে এই বক্সটা বিনা কারণে, তুমি ধরো এখানে বসে আছো বা এখানে বা এই কর্নার হেলান দিয়ে বসে আছো, বিনা কারণে দেখবে এই বক্সটা কি তোমার কি একটা পিছলানো অবস্থায় কি তোমার দিকে এগিয়ে আসছে। এখন তুমি একটু দেখো তো যে এখানে কিন্তু কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হইলো না, এই বক্সটার উপরে কেউ হাত দিয়ে ধাক্কা দেয় নাই, বক্সটার নিচে কেউ চাকা দিয়ে ইঞ্জিন লাগাই দেয় নাই, বক্সটার নিজের কোনো হাত শক্তি নাই যে বক্সটা কি নিজে একা একা চলে তোমার দিকে আসবে। তাহলে এখানে কেন হইতেছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির, এখানে কোনো বাহ্যিক কিন্তু কোনো বল প্রয়োগ করে নাই, কিন্তু এই বাহ্যিক বল প্রয়োগ না করার ফলেও কিন্তু এই স্থির বস্তুটা কি হলো, গতিশীল হইলো। এখন কথা হলো আদৌ কি আচ্ছা এখন বিষয়টা একটু ক্লিয়ার হোক যে এই বক্সটার উপরে কোনো বাহ্যিক, আমরা যে নিউটনের সূত্র পড়ছি, প্রথম সূত্রটা কি ছিল, যে নিউটনের প্রথম সূত্র এরকম ছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল কি থাকবে, গতিশীল থাকবে। এখন দেখো এই বক্সটার উপরে বাহ্যিক কোনো বল প্রয়োগ করে কি আদৌ হয়েছে, অর্থাৎ হ্যাঁ এই বক্সটার উপরে কি তুমি কোনো ধাক্কা দাও নাই, কেউ বক্সটার সাথে কোনো ইঞ্জিন তৈরি লাগায় নাই, কেউ মোটর বা চাকা কিছুই করেনি, এই বক্সটারে তুমি কিছুই করো নাই, কিন্তু তুমি যখন এখানে অবস্থান করবে গাড়ি ব্রেক করলে দেখবে কি বক্সটা তোমার দিকে এগিয়ে আসছে, অর্থাৎ বক্সটাকে এই বরাবর এগিয়ে আসছে। এখন দেখো তাহলে কেন, তুমি তো দেখতেছো তুমি যখন এখানে অবস্থান করছো তুমি সাপেক্ষে বা তোমার দৃষ্টিকোণ থেকে বক্সটা কি ছিল, স্থির ছিল। এখন কথা হলো এই বক্সটা কি আদৌ কি স্থির, না স্যার এই বক্সটা কি আদৌ স্থির নয়। কেন, কারণ তুমি যখন এখানে অবস্থান করছো এই ট্রাকটার উপরে, তখন তোমার এরকম মনে হয়েছে যে তোমার সাপেক্ষে, তখন তুমি প্রসঙ্গ কাঠামোটা কি এই ট্রাকের চারপাশেই, তুমি কি এই ট্রাকের হয়তো এখানে কোনো একটা বিন্দু বা এখানে কোনো তোমার নিজের সাপেক্ষে তুমি কি এই বক্সটাকে স্থির বলতেছিলে, অ্যাকচুয়ালি তোমার নিজের সাপেক্ষে কি তুমি তখন এই বক্সটাকে কি বলতেছিলে, স্থির বলতেছিলে। কিন্তু তুমি যখন ট্র্যাক থেকে বাহিরে তাকাবা দেখতে পাবা এখানে ধরো একটা তারের খুঁটি, হ্যাঁ ধরে নাও কি এখানে একটা কি কারেন্টের খুঁটি আছে, ধরে নাও, তাহলে তোমার মনে হবে যে না অ্যাকচুয়ালি তুমি কি স্থির নাই, এই বক্সটাও স্থির নেই। তাহলে এই যে আমি যখন প্রসঙ্গ কাঠামো বাহিরে ধরবো,
এই চলন্ত, তখন কি আমি বুঝতে পারবো যে এই বস্তা আদৌ স্থির ছিল নাকি গতিশীল ছিল। কিন্তু যখন তুমি তোমার নিজের প্রসঙ্গ কাঠামো ধরবা অথবা এই ট্রাকের কোন একটা বস্তুকে তুমি যখন কি করবা একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিবা, তখন কিন্তু নিউটনের প্রথম সূত্র কি তখন আর ওখানে কাজ করবে না। হ্যাঁ, এখানে কি অবশ্যই আমার কিসের প্রয়োজন হবে? প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন হবে। ঠিক একই ভাবে এই পৃথিবীতে আমরা কোন একটা বস্তুকে প্রসঙ্গ কাঠামো ধরে নেই, অ্যাকচুয়ালি আমরা যে বস্তুটাকে আদৌ প্রসঙ্গ কাঠামো ধরি ওই বস্তুটা নিজেও কি থাকে? গতিশীল থাকে। কারণ ওই বস্তুটা পৃথিবীরই কোনো না কোনো একটা বস্তু হয়। তাহলে দেখা যাইতেছে যে এরকম যে আমরা আসলে যেটা কি প্রসঙ্গ কাঠামো ধরি বা যেটা কি করি, হ্যাঁ, ওইটা আসলে কি অ্যাকচুয়াল প্রসঙ্গ কাঠামো নয়। তাহলে এরকম হয় যে নিউটনের সূত্র সবসময় যে সত্যি হবে ওরকমটাও কি এখানে আমরা দেখতে পারতেছি না। কারণ এখানে কিন্তু লোকটার কাছে মনে হইতেছে এই বস্তুটা স্থির, তো অ্যাকচুয়ালি আসলে কি এই বস্তুটা স্থির নেই। কারণ আমরা এটা কিভাবে বলছি, এটা বাইরের খুঁটিকে প্রসঙ্গ কাঠামো ধরছি। এখন এই বাইরের খুঁটিটাও নিজেও কি নয়? স্থির নয়, কারণ এটা পৃথিবীর গতির সাথে গতিশীল। ওই ক্ষেত্রে আবার দেখা যায় যে তোমার এই মেজারমেন্টও ভুলেছে, এই মেজারমেন্টও কি হয়েছে? ভুলেছে, যেহেতু দোনোটা কি ছিল? গতিশীল বস্তু ছিল। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে স্থির বা গতিশীল বস্তু আমার পাওয়া তখনই সম্ভব হবে যখন আমরা একটা প্রকৃতি কি ধরবো, প্রকৃতপক্ষে একটা কি বলে সত্যিকারের স্থির বস্তুকে খুঁজে পাবো বা প্রসঙ্গ কাঠামোকে খুঁজে পাবো। তাহলে এই ছিল নিউটনের বিস্তারিত আলোচনা সূত্রে। এবং আমরা এই সূত্র শেষে একটা বিষয় যেটা উপনীত হতে পারি সেটা হলো এরকম যে নিউটনের সূত্র থেকে আমরা জড়তার সূত্র পাই। অর্থাৎ জড়তা বিষয়টা এরকম যে আমি যে এখন স্থির আছি, হঠাৎ করে যদি আমি অনেক জোরে দৌড়াই, মনে হবে যে আমি পিছনের দিকে হেলে যাচ্ছে, এটা স্থিতির কারণ। অথবা তুমি গাড়িতে বসে আছো, হঠাৎ করে তোমার গাড়ি ব্রেক করলো, তখন এটা স্থিতার মানে স্থির জড়তার কারণ। আবার তুমি গতিশীল আছো, হঠাৎ গাড়ি ব্রেক করলো, হ্যাঁ, এটাও কি একটা উল্টা, সরি, এটা হবে স্থির জড়তার কারণ। এরকম বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং খেয়াল করতে হবে যে এগুলো হলো কি। তো নিউটনের সূত্র থেকে আমরা মূলত কি জড়তার যে ব্যাখ্যাটা ওইটা কি আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পেয়ে থাকি। এই জন্য নিউটনের সূত্র কি কি অনেক সময় জড়তারও কি সূত্র বলা হয়ে থাকে। তো আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করতেছি। আমাদের দেখা গেছে যে প্রথম অধ্যায় 1.1.2 পর্যন্ত আমাদের কি যে টপিকগুলো এখানে শেষ। তোমাদের এই টপিকের মধ্যে ভাবনার খোরাক নামে কিছু অংশ আছে। এই খোরাকের যে অংশটা আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। তোমরা ওই ভিডিওটা দেখলে এই ভাবনার খোরাক সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে। তো আজকের মতো এখানেই আলবিদা, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।